আর কি আমরা যখন আইপিএল খেললাম আমি মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যেক দিন আমাদের যে অ্যানালাইসিস আমাদের ভিডিও ফুটেজ দেখাতো মাশরাফির বোলিং এভরি ফুটেজে থাকতো যে এত সুন্দর চ্যানেলে বল করতো। আমার এখানে কতগুলো ছবি আছে, আপনি ছবি দেখবেন না, আপনি আপনার উপরে রাখবেন, মাথার উপরে। আমি আপনাকে ক্লু দিব, আপনি সেই মানুষটাকে গেস করার চেষ্টা করবেন। আপনার খুব কাছের মানুষজনই আছে এই জায়গাটায়। সো প্রথমটা আপনি নিয়ে নেন, নিয়ে মাথার উপরে ধরবেন। আমি ক্লু দিব। আমিও জানি না এখন আসলে কাদের কাদের ছবি আছে, আপনি দেখতে পারবেন না। ওকে, আরেকটু উপরে। ওকে, এইখানে যে ভদ্রলোক আছেন তিনি একজন কোচ। আপনার লাইফে তার বেশ ভালো ইনফ্লুয়েন্স আছে এবং আমার কাছে মনে হয় হি ইজ আ লেজেন্ডারি কোচ এবং বাংলাদেশ ক্রিকেটে তার অনেক বড় অবদান আছে। ডেভ ওয়াটমোর। রাইট, ডেভ ওয়াটমোর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, দ্য গ্রেট ডেভ ওয়াটমোর। এবং এই ছবির স্মৃতিটা কি এই সময় কী বলছিল ডেভ ওয়াটমোর আপনাকে? এটা তো আসলে বলতে পারো না। আপনার তো মনে থাকে অনেক কিছু। ডেভ আসলে অসাধারণ একজন কোচ ছিল। আমি বলবো যে আমাদের ওই সময় 47টা ম্যাচ আমরা জিততে পারছিলাম না, তারপরে ওই সময় সে এসে একটা টিমকে, সব বড় বড় টিমকে হারানোর পিছনে তার বিরাট উনি কি রাগী ছিলেন অনেক? রাগী ছিলেন এবং খুব টিম কোচ। আমি বলবো যে একটা ছোট একটা টিমকে যেভাবে জিতানোর জন্য যে মোটিভেশনটা দিতে হয় ওই ধরনের কোচ ছিল। ওকে, সো এটাকে এই পাশে নিয়ে অসাধারণ প্রথম সাকসেস। এটা ডেফিনেটলি ডেভ ওয়াটমোর 2004-এ ইন্ডিয়াকে হারানো দিয়ে শুরু। আমার দৃষ্টিকোণ থেকে বা আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল একজন ক্যাপ্টেন, আপনার টিমমেট, আপনার অনেক দিনের পুরনো সতীর্থ, আপনাদের একটা পার্টনারশিপ আছে আন্ডার-17 লেভেলে। মাশরাফি বিন মুর্তজা। আপনি মাশরাফি বিন মুর্তজাকে কেমন দেখেছেন? মাশরাফি আসলে পুরো বোলিং মেশিন। আমি মনে করি আর কি বোলিং মেশিন এই কারণে, আপনি রাত 2টা-3টার সময় যদি বলেন যে বলটা নিয়ে ও একই স্পটে বল করতে পারবে, এরকম একজন বলার। কারণ ছোটোবেলা থেকে একসাথে তো আমরা আন্ডার-17 বাংলাদেশ এ টিমে, আমি মিড অফে থাকতাম, ও বল করতো। যেহেতু আমি ব্যাটসম্যান ছিলাম, আমি জাস্ট ওরে বলতাম যে দোস্ত এখন তুই এই বলটা বাউন্সার মার, বাউন্সার, আবার বাউন্সার। কেন? আমি মান না, কারণ ব্যাটসম্যান তো চিন্তা করবো না যে আরেকটা বাউন্সার মারতো। আমি এই বলটা উপরে কর, কারণ উপরে করতো। আর ও তখন বল করতো 145-150-তে একদম শুরুতে। তো পুরো বোলিং মেশিন আর কি। আমরা যখন আইপিএল খেললাম আমি মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যেক দিন আমাদের যে অ্যানালাইসিস আমাদের ভিডিও ফুটেজ দেখাতো মাশরাফির বোলিং এভরি ফুটেজে থাকতো যে এত সুন্দর চ্যানেলে বল করতো। অসাধারণ। এই গল্পটা তো অনেকে জানে না যে মানে আইপিএলে ওই সময়ও ভিডিও অ্যানালিস্ট তার বোলিং দেখাতে। নেক্সট, ওকে, আমি এই ভদ্রলোকের নেচারটা একটু আপনার কাছ থেকে শুনবো। এই ভদ্রলোককেও বর্তমানে যেটা সবাই বলে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন, সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ শিরোপা তার আছে, রিকি পন্টিং। এগুলো তার নেচারটা জানতে চাই। মাইটি অজিজ যে নেচারটা বলা হয়, মানে মাঠে কি করে আসলে তারা? আর কি অসাধারণ লিডার। আমি বলবো যে অসাধারণ লিডার, কখনোই তারা হাল ছাড়ে না, একদম শেষ বল পর্যন্ত ফাইট করে। আর ব্যাটসম্যান তো অসাধারণ আর কি। তার পুল শটগুলোর জন্যই বসে থাকতাম ছোটোবেলায়। আমার মনে আছে যে তার এক একটা পুল দেখার জন্য ওইভাবেই আসলে খেলার চিন্তা করতাম। চমৎকার ফাইটার। গালিগালাজ করে মাঠে? ও এত আর কি গালাগালি করে না আর কি। ওয়াটসন, তারপর ব্র্যাড হগ, ওরা হয়তো বা একটু স্লেজিং করে, ও অত গালাগালি করে না। ও জাস্ট ওর স্টাইলই থাকে, দাঁত দিয়ে নখ কামড়ায়। ওর স্টাইলই থাকে। দ্য গ্রেট রিকি পন্টিং। এখন কমেন্ট্রি তো বেশ সফল। নেক্সট ওয়ান। আপনার ক্যাপ্টেন খুব রিসেন্টলি আমাদের সবার কমেন্ট্রি পার্টনার হয়েছে। আবিউল বাদশা সুমন ভাই। হাউ ওয়াজ সুমন ভাই অ্যাজ এ ক্যাপ্টেন? অসাধারণ। ওই সময়টা আসলে সুমন ভাই আর কি
খুব গোছানো। সুমন ভাই খুব লাকিও আমি এটা বলবো যে সুমন ভাইয়ের আন্ডারে একটা চমৎকার কোচ পেয়েছেন, ডেভ ওয়াটমোর। চমৎকার একজন। সুমন ভাই আর কি প্লেয়ারদের প্রচুর ফ্রিডম দিত এবং ব্যাক করতো। সুমন ভাই এই কারণে উনি তো অসাধারণ একজন লিডার, কিন্তু ওনার সময় না যারা ছিলেন লাইক ফারুক ভাই চিফ সিলেক্টর ছিলেন, অসাধারণ একজন সিলেক্টর ছিলেন, ডেভ ওয়াটমোর। তো এই যে তিনজনের একটা টিম ছিল, অসাধারণ একটা টিম ছিল ওই সময়। দেখেন বাংলাদেশের সব বড় বড় উইন এবং পারফরমেন্স এবং অ্যাজ এ প্লেয়ার সুমন ভাই তো ওই সময় ডোমিনেট করে আপনার প্রত্যেকটা টেস্ট ম্যাচে 50 করা। ফার্স্ট সেঞ্চুরি যখন করলো সুমন ভাই, আমি ছিলাম না আপনার পাকিস্তানের সাথে, না জিম্বাবুয়ের সাথে, জিম্বাবুয়ের সাথে ফার্স্ট ইনিংসে উনি 71 করেছেন। সেকেন্ড ইনিংসে যখন উনি 100 করলেন 71, আমি ওনার পার্টনার ছিলাম। তো সুমন ভাই আমি বলছি যে সুমন ভাই কত রান বাকি? কয় দোষ 29 রান বাকি। কয়টা বাউন্ডারি লাগে? 4 7 28, 7টা বাউন্ডারি হইলেই তো আপনার সেঞ্চুরি হয়ে যায়। তো আপনি যেহেতু 4 মারতে পছন্দ করেন, আপনি খালি একটা একটা করে 4 মারার চিন্তা করবেন, কারণ তার আগে খালি 50 করে আউট হয়ে যায়। তো একটা করে 4 মারে আমি ওনারে বলতাম যে একটা 4 শেষ, ওয়েট করেন, আরেকটা 4 আসলে আবার সেঞ্চুরি করার পরে উনি আমার জড়ায় ধরছে যে দোষ কত সহজ করে দিচ্ছে হিসাবটা। কারণ 29 রান করতে গেলে আপনি 29 রান আর 28 রান চিন্তা করেন, 7টা 4। তো ওই সময় উনি আমার জড়ায় ধরছে। তো আকরাম ভাই যে আপনার একটা ম্যাচে খেললেন, 4টা বল ওনার গায়ে লেগেছিল এন্টিনির। তো আমি বলছি যে আকরাম ভাই আপনি কত হাইট? কয় যে আমি তো 5 ফিট 10 ইঞ্চি। আমি আপনার মাথায় বল লাগাইতে হলে এন্টিনির বল করতে ওর পায়ে, আপনি কেন ছাড়তেছেন? আপনি খেলেন, মারেন বা ডিফেন্স করেন। পরে উনি 3-4টা 4 মেরে আউট হয়ে কয় দোস্ত থ্যাংক ইউ, তুই আমার ভালো একটা বুদ্ধি দিছ। মানে মোহাম্মদ আশরাফুল সেই সময় থেকেই ভেরি গুড থিঙ্ক ট্যাঙ্ক। এই গল্পগুলো তো লোকজন খুব একটা জানে না। লাস্টটা দেখার জন্য আমি একটু এক্সাইটেড। আমি দেখে ফেলছি অলরেডি, কিন্তু আপনি উপরে রাখেন, দর্শকরা দেখুক। ওকে, আমরা ছোটবেলার ওই সময়টাতে আপনাদের দুইজনের ব্যাটিং দেখার জন্য প্রার্থনা করতাম শুরুর দিক থেকে একটা বা দুইটা উইকেট পড়ে যাক। আফতাব আহমেদ, আফতাব ভাইয়ের ব্যাপারে একটু বলেন। আফতাব ভাইয়ের ক্যারিয়ারটা যেভাবে শুরু হয়েছিল, মানে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য ডমিনেটিং ব্যাটসম্যান এভার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। ডেফিনেটলি আপনার মিড অন পিছনে ওইটার উপর দিয়ে সে 6 মারছে। আমরা কি করতাম যে পিছনে ফিল্ডার ওইটা না অন্য দিকে মারবো, ও ওইটা দিয়েই মারবে। জিম্বাবুয়েতে যে হারারেতে আমি কি করতেছো? না দোস্ত ঠেকাইলে আউট হয়ে যাবো, ওই উপর দিয়েই মারতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। তো আর কি যেই দেখেন ওর কিন্তু 50 সংখ্যা বেশি, 100-এর সংখ্যা মনে হয় ইন্টারন্যাশনাল নাই। 89 মনে হয় তার টপ স্কোর। ফার্স্ট ক্লাস ক্রিকেটও যদি দেখেন এই জায়গাটাতেই আসলে আমার মনে হয় যে যদি ওই 50গুলো 100 করতে পারতো তাহলে হয়তো বা তার জন্য আরও রেকর্ড বলেন বা আরও খেলার আগ্রহটা আরও হয়তো বা বাড়তো। অনেক অলস ছিল, প্রচুর অলস ছিল। এখন আবার এই যে দেখি যে ভোর 5টার সময় সে কোচিং করাচ্ছেন, ঘুমাইতে দেয় না এখন বলে। কিন্তু অসাধারণ একজন। আপনাদের ওই পার্টনারশিপটা ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওই ম্যাচকে আপনারা জেতার জন্যই ব্যাটিং করছিলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ 165 দেখেন ওই ম্যাচে কি হলো। প্রথম 2 ওভারে আমি 11 রান দিলাম, তারপরে 2 ওভারে 24 আর 20 রান দিয়ে পুরা টিম মরালি ডাউন। তো ড্রেসিং রুমে ঢুকে আমি একটা কথাই বলছি সবারে, দেখো যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আর ওই ওভারগুলো আমি আমার কেরিয়ারের সবচেয়ে বাজে জিনিস ছিল আমি মনে করি যে আমি বোলিং করাটা আর কি। আমি খুব ওভার কনফিডেন্স থাকতাম যে না আমি ভালো বল করতে পারবো, আমি যেটা চাই এটাই করতে পারবো, কিন্তু ওই বোলিং করাতে আমার জন্য খারাপ হয়েছে। আমি মনে করি যে ওই বোলিং যদি আমি না করতাম, শুধু ব্যাটিং নিয়ে চিন্তা করতাম তাহলে ভালো হইতো। তো ওই ম্যাচে যখন রান হলো সাকিব, মুশফিক, তামিম ওরা খুব আপসেট। তো আমি সবারে একটা কথাই বলছি ঢুইকা যে তোরা কোনো চিন্তা করিস না, আমি যে রান দিছি এই রান আমি কইরা আসবো, তোরা জাস্ট এখন কোনো কেউ কারোর পিছনে কথা বলার দরকার নাই, জাস্ট চিল থাক। পরে তো 2টা উইকেট পড়ে গেল প্রথম ওভারেই। প্রথম বলে পুল মারলাম কিপারের উপর দিয়ে 4, তারপরে প্রথম ওভারে আমি 4টা 4 মারলাম, একটা 2।
তারপর তো ফার্স্টেস্ট 50 ওয়ার্ল্ডের ওই সময় T20 ক্রিকেটে ফার্স্টেস্ট 50 ছিল। তো আফতাব ছিল, আমি বলছি তুই খালি খেলতে থাক আর আমি তো দেখতেছি সমানে যেইটা আসবে ওইটা আমি সমানে পিটাইতেই আছি। প্রশ্ন কমন যেটা আর কি, ব্রাভো বল করতে আসে, দেখেন আমার প্ল্যানও ছিল যে আমি মারবো না ব্রাভোকে। প্রথম বল করলো আমি স্ট্রেট ড্রাইভ মারলাম, 1 বাউন্স 4। পরের বল আমি চিন্তা করছি যে ঠিক আছে একটা 4 হয়েছে আর মারবো না। পরে দেখি সে মিড অনের দিক তাকায় আর কি, ও প্ল্যান যে স্লোয়ার দিবে মারবো আউট হয়ে যাবে। আমি আচ্ছা তুমি দাও স্লোয়ার, মিড উইকেট দিয়ে মারলাম 4। পরের বল আবার চিন্তা করছি আচ্ছা 2-4 হয়েছে মারবো না। আবার দেখি সে বল করার আগে দেখি স্কোয়ার লেগের দিকে তাকায় যে বাউন্সার দিব ক্যাচ ধর। আমি আচ্ছা ঠিক আছে আসো, দিছে, দেখি 6। তো এইভাবেই যেমন রামপাল বল করতেছে ফাইন লেগ উপরে, আমি কাছে তার মানে তো ও তো প্রথম বল চমৎকার একটা লেন্থে বল করবে, ইন সুইং আমাকে। আমি কাছে আসো আমি এটা আস্তে করে লাগাই 6। পরে আবার মিড অফের উপর দিয়ে, তো আর কি ওরা যেটা প্ল্যান করতো আমি ঠিক আগে ওইটা হয়তো রিয়েলাইজ করতাম এবং দেখি যে ম্যাচও জিতলাম। আর এর আগে ওই খেলার আগে তো আপনার সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ খেললো, গেল সেঞ্চুরি, গিবসন এবং 95। হারলো 200 প্লাস। আমি কই যে কালকে আমি খেলবো যে কি, যেহেতু আমি ক্যাপ্টেন আমার তো প্রেসার বেশি, ঠিক না, যে কারে বল দিব। লাকি যে সৈয়দ রাসেল থার্ড বলই গালিতে ওটা কি প্ল্যান ছিল ক্রিস গেলকে ওইভাবে আউট করাটা? প্ল্যান কি, ও জাস্ট ভালো জায়গায় করবে এবং লাক ফেভার করছে। এবং গেইল ওই সময় দ্য বিগ